আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নাউন দিয়ে। তো নাউন মানে কি? কোনো কিছুর নাম মানে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। সেটা ব্যক্তির নাম হইতে পারে, প্লেস, জায়গার নাম বা থিং বা যে কোনো কিছুর নামই নাউন। তো নাউনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো কয়েকটা বিষয়ের ভিত্তিতে আমরা নাউনকে ভাগ করতে পারি। কি কি বিষয়? সেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স বা যার অস্তিত্ব আছে বা যা আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, সেক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যে কোনো জিনিস সেটা আমরা গণনা করতে পারি কিনা এর ভিত্তিতে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি? কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। তো আহ, আমাদের প্রথম মনে রাখতে হবে যে যেগুলো আমরা টাচ করতে পারি বা ধরতে পারি বা যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে বা অস্তিত্ব আছে তাকে বলা হয় কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা প্রপার নাউন, তারপর কি কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এটা আমরা মানে ভাগ করতে পারি না। এটা এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। যেমন অনেস্টি। অনেস্টি কিন্তু আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। এটা একটা গুণ। এদেরকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কাউন্টেবল নাউন যেটা আমরা গণনা করতে পারি। এই যে বইকে আমরা গণনা করতে পারি। আবার কি? আবার বয় বা মানুষ, এগুলো আমরা কি গণনা করতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউন সেটা আমরা গণনা করতে পারি না। যেমন ওয়াটার, রাইস, এগুলা কি? এগুলো আমরা গণনা করতে পারি না। তো সেক্ষেত্রে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এখন আমরা বলবো কনক্রিট নাউন। কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন সেটা এ নেম অফ সামথিং দ্যাট হ্যাজ এ ফিজিক্যাল বডি অর এক্সটার্নাল ফিজিক্যাল এক্সিস্টেন্স। উই ক্যান পারসিভ ইট থ্রু আওয়ার ফাইভ সেন্স: সি, টাচ, স্মেল, টেস্ট অর হিয়ার। মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা এটা অনুভব করতে পারি। যেমন বই, এটা আমরা কিন্তু ধরতে পারি বা দেখতে পারি। তার আইস, বরফ বা সোফ, চকলেট, এগুলো আমরা কি ধরতে পারি। এগুলো এই কারণে যেগুলো আমরা এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে ধরতে ছুঁইতে পারি তাকে বলা হয় কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে একটা নাউন, সেটা প্রপার নাউন। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে প্রথমে কি, যেটা যার এই কি নির্দিষ্ট কোন নাম, নির্দিষ্ট কোনো নাম যদি থাকে বা কোনো কিছু যদি নির্দিষ্টভাবে তাকে আইডেন্টিফাই করা যায় তখন তাকে হয় প্রপার নাউন। যেমন কি, এই যে রহিম, রহিম একজন মানুষের নাম, নির্দিষ্ট। ঢাকা একটা সিটির একটা অংশ ঢাকা, এটাও নির্দিষ্ট। এই যে নির্দিষ্ট যে জিনিসগুলো আছে সেইগুলাকে বলা হয় প্রপার নাউন। তো আমরা প্রপার নাউন যদি সংখ্যাটা খেয়াল করি, কি আছে? দ্য নেম অফ এ সিঙ্গেল স্পেসিফিক এন্টিটি সাচ এজ এ পার্সন নেম, এ স্পেসিফিক প্লেস, থিং, ব্র্যান্ড অর ডে অফ দ্য উইক। মানে যেগুলা আমরা নির্দিষ্টভাবে বলতে পারি সেটাকে বলা হয় প্রপার নাউন। কিন্তু প্রপার নাউনে যেহেতু নির্দিষ্ট করা থাকে, এই কারণে এখানে কোনো এ এবং এন থাকে না। এ এবং এন এর ব্যবহার কি? এ এবং এন এর ব্যবহার এটা কোনো কিছু নির্দিষ্ট করে। যেমন আমরা যদি থাকি, মানে চিন্তা করি, সেটা বয়। বয় মানে কি? বালক। এটা কিন্তু অনেকগুলা বালক হইতে পারে বা মানে অনেকগুলা বালকের একটা গোষ্ঠী বোঝায়, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট না। যেমন রহিম, রহিম এটা কি? এটা বয় এবং নির্দিষ্ট, যে বালক শ্রেণীর মধ্যে একদম নির্দিষ্ট। এই কারণে এখানে যেহেতু নির্দিষ্ট নাই, এই কারণে এখানে যদি আমরা নির্দিষ্ট করতে চাই তাহলে এ বা এন দিতে হবে। কিন্তু রহিম এটা তো নির্দিষ্ট করাই গেছে, এই কারণে এখানে এ বা এন হবে না। এটা মেইন পার্থক্য। এটা আমরা সামনে আইডেন্টিফাই করতে গেলে এটা আমাদের লাগবে। তারপরে কি? তারপর কমন নাউন। আচ্ছা, কমন নাউনটা কি? কমন নাউনটা কি? সেটা মানে কোনো কিছুর যে গোত্র বা শ্রেণী, এইগুলাই কমন নাউন। মানে যে কোনো জিনিসের গোত্র, শ্রেণী। যেমন আমরা জানি যে বালক, বালক কি? একটা গোত্র। হুম,
বালক। তারপর হচ্ছে আবার কি আমরা বলতে পারি যে স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু একটা গোত্র। বা সিটি, সিটি কিন্তু একটা গোত্র। এই গোত্রের কে সদস্য? সদস্য হচ্ছে আহ তোমার হচ্ছে যেমন ঢাকা সিটি, খুলনা সিটি, তারপর হচ্ছে কুষ্টিয়া সিটি, যে কোনো সিটি, এই যে সিটির এই গোত্রের অন্তর্ভুক্ত। আবার যেমন বয়, এই বয় একটা গোত্র, এর অন্তর্ভুক্ত কে হইতে পারে? রহিম হইতে পারে, বা করিম হইতে পারে, বা যে কেউ হইতে পারে। এই যে অন্তর্ভুক্ত, যে একটা জেনারেল যে একটা গ্রুপ বা যে জেনারেল একটা গোত্র, একে বলা হয় হচ্ছে কমন নাউন। এরপরে এই কমন নাউন যেহেতু জেনারেল গ্রুপ, এটা কিন্তু সিঙ্গুলারও থাকতে পারে, আবার কি প্লুরালও থাকতে পারে। এটা বিভিন্ন কেজে এটা হয়। সিঙ্গুলার নাম যেমন হয়, যেমন রহিম। রহিম, রহিম এটা কোন গোত্রের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ধরি আমরা বয় গোত্রের, বালকের গোত্রের অন্তর্ভুক্ত। তো আমরা রহিমকে কি বলতে পারি? আচ্ছা, রহিমকে আমরা বলতে পারি রহিম একজন কি বালক। আবার রহিম নিজেই একটা নির্দিষ্ট রহিম। যখন আমরা বালক বলবো তখন একজন বালক, তখন আমরা এটা হয়ে যাবে সিঙ্গুলার নাম্বার। আবার অনেকগুলা রহিম করিম অনেক সবাই মিলেই কিন্তু এই গোত্রটা মানে তৈরি হয়, তখন যখন অনেকজন মিলে মিলে হবে তখন এটা প্লুরাল হয়ে যাবে। হুম, এটা হচ্ছে মানে মেইন পয়েন্ট। এরপর আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা কি? এখানে দা হবে প্রথম সব ক্ষেত্রেই। যদি দা, কমন নাউন এবং অফ, এই দা এবং অফের মাঝে যেটা হবে সেটাই হচ্ছে কমন নাউন। এটা যখন আইডেন্টিফাই করতে দেবে তখন আমরা বুঝতে পারবো দা এবং অফ, এই যে এর মাধ্যমে মাঝে এইটাই হচ্ছে কমন নাউন। এই যে দা কালার অফ দ্য স্কাই, এবং দা এবং অফ এই যে মাঝে এটাই হচ্ছে কমন নাউন। এরপর আমরা কি দেখতে পাই? কমন নাউন এবং প্রপার নাউনের পার্থক্য বা কি। এই যে বয়, বয়, বয়ের যে গোত্র, এর সদস্য হচ্ছে প্রপার নাউন, মানে কমন নাউন এর সদস্য হচ্ছে প্রপার নাউন। যেমন বয়, বয়ের যে সদস্য সে কি? সে হচ্ছে স্বামী। স্বামী একজন নাম, সেই বয়ের সদস্য। আবার কি? আবার কান্ট্রি, কান্ট্রি এর সদস্য হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো জিনিস হতে পারে। আবার রিভার এর সদস্য হচ্ছে দা পদ্মা। আবার আইফোন এর সদস্য হচ্ছে দা ফোন, ফোন হচ্ছে কমন নাউন, এর সদস্য হচ্ছে আইফোন। এভাবে আর কি। প্রপার নাউন মানে হচ্ছে কি সদস্য, সদস্যগুলা। আর যে ওই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে কমন নাউন। এরপর আমরা কিছু এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে আমাদের জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, এটা কি? কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার পয়েট। এই যে কাজী নজরুল ইসলাম, এটা একজনের নাম। হ্যাঁ, এই যে একটা নাম, এই যে নাম, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। আবার এই যে আওয়ার পয়েট আছে, হ্যাঁ, আওয়ার পয়েট, এই যে পয়েট এটা একটা গোত্র, গোত্র এই কারণে এটা হচ্ছে কমন নাউন। আবার বায়রন, বায়রন ওয়াজ এ গ্রেট পয়েট অফ ইংল্যান্ড। হ্যাঁ, অফ ইংল্যান্ড, এই গ্রেট পয়েট। আরেকটা জিনিস আমাদের প্রথমেই জানতে হবে যে কমন নাউন সেটার আগে এ এবং অ্যান এটা বসে। হ্যাঁ, কমন নাউন আগে, এবং এটা প্লুরালও হইতে পারে। কিন্তু কিন্তু প্রপার নাউনের আগে এ, অ্যান এগুলা কিছুই বসবে না। ইভেন কমন নাউনের আগে ডিটারমিনার্স বসতে পারে, ইভেন অ্যাডজেক্টিভও বসতে পারে। যেমন আওয়ার, হিম, হিজ এগুলা বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। হ্যাঁ, যেকোনো। তো আমরা যখন এটা আইডেন্টিফাই করব যে কমন নাউন বা প্রপার নাউন, তখন যদি ওই জিনিসটা স্বতন্ত্রভাবে বসে তাহলে আমরা ওটার প্রপার নাউন বলবো। কিন্তু তার আগে যদি আওয়ার বসে বা হিম বসে বা এ এন এগুলা যা বসে, এটা যদি হয় তাহলে ওইটা আমরা কমন নাউন বলবো। যেমন নজরুল ইসলাম, নজরুল ইসলাম এটা কিন্তু স্বতন্ত্রভাবে বসছে, স্বতন্ত্রভাবে বসছে, এই কারণে এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু এইখানে বায়রন আছে, দা ওয়াজ দা বায়রন অফ, এখানে কি কারণে এটা কমন নাউন? কারণ এই যে দা এবং অফ এর মাঝে যেটা বসে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে কমন নাউন।
আবার হোমার, হোমার কিন্তু একা স্বতন্ত্রভাবে বসছে, এজন্য এটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু এই যে এ গ্রিক পয়েট, এ গ্রিক ইজ পয়েট, পয়েটের আগে অ্যাডজেক্টিভ গ্রিক বসছে, এই কারণে এইটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। আবার রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথ যখন আসছে একটা নাম, এটা কিন্তু প্রপার নাউন। কিন্তু যখন হোমার ইজ আওয়ার হোমার, হোমারের আগে কি আওয়ার বসছে, কি ডিটারমিনার বসছে, এখানে এটা হচ্ছে কমন নাউন। আবার মির্জাফর, মির্জাফর একটা মানে স্বতন্ত্রভাবে বসছি, তখন এটা হয়ে গেছে প্রপার নাউন। আবার উই হেড দ্য মির্জাফরস, এই যে এটা কি প্লুরাল হয়ে গেছে, যখন প্লুরাল হয়ে গেছে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। তো এইভাবে আহ, তোমরা এই যে যেগুলো আছে এগুলা খুবই মানে এইভাবে বুঝতে পারো, যেটা আগে এ এন্ড দা বা এইভাবে যদি হয় সেগুলো আমরা বুঝতে পারবো যে সেটা। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন কাকে বলে? কারণ কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউন যেটা একটা গ্রুপ হিসেবে থাকে, মানে সেটা মানে কখনো বিভক্ত হবে না, অবিভক্ত একটা গ্রুপ হিসেবে থাকে। তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন কি হইতে পারে, এটার মেইন কনসেপ্ট কি, সেটা হচ্ছে অন আনডিভাইডেড হোল। হ্যাঁ, এটা হচ্ছে মানে আনডিভাইডেড হিসেবে থাকবে। যেমন হইতে পারে কি, যেমন হইতে পারে টিম, টিম, টিম কিন্তু একা গঠন করা হয় না, অনেকগুলা প্লেয়ার নিয়েই এটা টিম গঠন করা হয়। তারপর হচ্ছে এভাবে আর কি, যেটা মানে নির্দিষ্ট কিছু সদস্য মিলে ওই গ্রুপটা গঠন করা হয়। এবং কালেকটিভ নাউনের সব থেকে প্রথম যেটা, এটা হচ্ছে একটা সিঙ্গুলার, মানে সিঙ্গুলার মতো এটা ব্যবহার করে এবং এটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিন্তু যদি বলা হয় যে তাদের প্রত্যেকের মানে কথা বা প্রত্যেককে বোঝায়, তখন সেটা কি হয়, তখন সেটা প্লুরাল ভার্বে হয়। যেমন দ্য টিম, যখন বলছে দ্য টিম ইজ স্ট্রং, এই যে দ্য টিম, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, এই কারণে এটা ইজ হয়েছে, সিঙ্গুলার ভাবে ব্যবহার করা হয়। কিন্তু যে দ্য টিম আর আর্গুইং, এই যে দ্য টিম আর আর্গুইং মানে কি, এই টিমের প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলতেছে, তখন প্রত্যেকে বুঝাইছে, তখন জিনিসটা হয়ে গেছে হচ্ছে প্লুরাল ভার্ব। এটা হচ্ছে মেইন মানে কোন ভার্ব গুলা করা হয়। তো আমরা কোন একটা জিনিস সেটাকে কমন নাউন নাকি কালেকটিভ নাউন, এটা সব থেকে বেশি সমস্যা হয়। এটা আমরা বোঝার জন্য আমরা কিছু রুলস আছে বা কিছু টেকনিক আছে, এটা আমরা দেখব। সেটা কি, প্রথমে একটা জিনিস সেটা কি, যে আসলে কালেকটিভ নাউন নাকি সেটা হচ্ছে কমন নাউন, এটা বোঝার জন্য আমরা প্রথমে কি করব। আচ্ছা, আমরা এখানে দেখি, প্রথমে আমরা দেখব সেটা কি প্লুরাল নাকি সেটা সিঙ্গুলার, মানে তার সাথে সাথে কি এস বাই এস যুক্ত আছে নাকি সেটা এস বাই এস যুক্ত ছাড়া। যদি এস বাই এস যুক্ত হয় তখন আমরা নির্দ্বিধায় বলে দিব সেটা হচ্ছে কমন নাউন। যেমন প্লেয়ার্স, এস বাই এস যুক্ত হয়, তাহলে আমরা দেখতে হইতেছে না এটা হচ্ছে কমন নাউন নাকি কালেকটিভ নাউন, তখন আমরা এমনি বুঝবো যে সেটা হচ্ছে কমন নাউন। আর কিন্তু যদি এস বা ইএস যুক্ত না থাকে, তখনই আমরা বলতে পারবো না না এটাই কালেকটিভ নাউন, তখন আমাদের আরেকটা টেস্ট করতে হবে, মেম্বার ভার্সেস গ্রুপ টেস্ট। হ্যাঁ, যেমন আমরা এখানে যদি দেখতে পারি, যেখানে আমরা চিহ্নিত কেমনে করছি, যে এখানে এস বাই এস যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কমন নাউন, আর এখানে এস বাই এস যুক্ত নাই, তার সেটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, আবার স্টুডেন্টস, এস বাই এস যুক্ত আছে, এটা হচ্ছে কমন নাউন, এখানে তো এস বাই এস যুক্ত হয় নাই, সে কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন বার্ড, বার্ড এটার সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয় নাই। আবার ফ্লক, এটার সাথেও এস বাই এস যুক্ত হয় নাই। এখন যখন এমন কেস আসবে, তখন আমরা দেখব যে এই যে নির্দিষ্ট যেটার সাথে এস বা এস যুক্ত হয় নাই, সেটাকে আমরা ডিভাইডেড করতে পারি কিনা, অনেকগুলা অংশে আমরা বিভক্ত করতে পারি কিনা। কিন্তু যদি দেখি বার্ড, এটা কিন্তু আমরা অনেকগুলো অংশ বিভক্ত করতে পারি না, একটা পাখি, এটা বোধহয় একটা পাখি মানে সিঙ্গুলার। কিন্তু ফ্লক, এইটাকে যদি আমরা ধরি, এটাকে কিন্তু আমরা অনেকগুলো অংশ বিভক্ত করতে পারি, অনেকগুলা বার্ড মিলেই কিন্তু সেটা একটা ফ্লক হয়। তো যখন আমরা দেখবো একটা জিনিসকে আমরা বিভক্ত করতে পারতেছি, তখন আমরা এটা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। আর যখন আমরা দেখতেছি না বিভক্ত করতে পারতেছি না, তখন আমরা বলবো এটা হচ্ছে কমন নাউন। যেমন ফ্লার, ফ্লার যদি হয়, আমরা কিন্তু এটাকে বিভক্ত করতে পারতেছি না অনেকগুলো অংশে। কিন্তু বাকেট, এটা যদি আমরা হয়,
সেটা কিন্তু আমরা অনেকগুলা ফুল দিয়েই কিন্তু একটা বাকেট হয়। তার মানে এটা কিন্তু আমরা বিভক্ত করতে পারতেছি। অতএব যেটা আমরা দেখতেছি যে যেটা বিভক্ত করতে পারতেছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন, আর যেটা আমরা দেখতেছি না, বিভক্ত করতে পারতেছি না, সেটা হচ্ছে কমন নাউন। এইবার আমরা এই যে কিছু মানে উদাহরণের মাধ্যমে আমরা বা এক্সারসাইজের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কালেকটিভ নাউন কোনটা কালেকটিভ নাউন আর কোনটা হচ্ছে কমন নাউন, এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখি, প্রথমে হচ্ছে দেখবো যে এটা কোনটা কালেকটিভ নাউন আর কোনটা হচ্ছে কমন নাউন। আচ্ছা আমরা এটা দেখি। তো প্রথমে আছে দ্য ক্লাস লাফড আউট। এই যে দ্য ক্লাস, এটার সাথে প্রথমে দেখবো যে প্লুরাল নাকি, এই টেস্টটা করবো। না, এটা প্লুরাল না, কারণ এটার সাথে এস বাই এস যুক্ত হয় নাই। এরপর আমরা দেখবো এটাকে কি বিভিন্ন ভাগে বিভক্ত করা যায় কিনা। হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। অনেকগুলো স্টুডেন্ট মিলেই কিন্তু একটা ক্লাস বা শ্রেণীকক্ষ তৈরি হয়। তো এই কারণে যেটা বিভক্ত করা যায়, এই কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু এখানে দেখতে পাই দিস নোটিস ইজ ফর 3 ক্লাসেস অনলি। এইখানে এই ক্লাসেস এর সাথে কিন্তু এস বাই এস যুক্ত আছে। যেহেতু এস বাই এস যুক্ত আছে, তো আমরা নির্দ্বিধায় বলে দিব এটা হচ্ছে কমন নাউন। আবার দেখি সাম আর্মিস ওয়ার সেন্ট টু দা বর্ডার। এই যে আর্মি, আর্মির সাথে এস যুক্ত হয়ে কিন্তু আর্মি হয়েছে, যেহেতু এস বাই এস যুক্ত হইছে, এই কারণে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে কমন নাউন। কিন্তু দ্য আর্মি ইজ রেডি ফর দ্য ওয়ার। তো আমরা এখানে আর্মি আছে, এটার সাথে কিন্তু এস বাই এস যুক্ত নাই। যদি এস বাই এস যুক্ত নাই, এই কারণে কিন্তু আমরা বলতে পারবো না এটা কালেকটিভ নাউন। তখন আমাদের দেখতে হবে আচ্ছা যেহেতু এক্স বাই এস যুক্ত নাই, তাহলে আমরা এই আর্মি এটাকে আমরা কি বিভক্ত করতে পারি কিনা। যদি আমরা বিভক্ত করতে পারি তাহলে সেটা হবে কালেকটিভ নাউন, আর যদি আমরা বিভক্ত করতে না পারি তাহলে হচ্ছে সেটা হবে কমন নাউন। কিন্তু আর্মি এটাকে কিন্তু আমরা বিভক্ত করতে পারি, কারণ অনেকগুলো সোলজার মিলেই কিন্তু একটা আর্মি বাহিনী গঠিত হয়। যেহেতু আমরা বিভক্ত করতে পারতেছি, এই কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার এখানে দেখি মেনি টিমস। এই যে মেনি টিমস, এই যে এইখানে টিমস, এটার সাথে কিন্তু এস বাই এস যুক্ত আছে। যেহেতু এস বাই এস যুক্ত আছে, তাও আমরা বলতে পারবো এটা হচ্ছে কমন নাউন। কিন্তু এ টিম অফ, এই যে এ টিম, যখন এটার সাথে এস বাই এস যুক্ত নাই, কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে যেটার সাথে এস বাই এস যুক্ত নাই সেটা কি আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত করতে পারি কিনা। যদি আমরা টিমকে ধরি, তাহলে এটাকে কিন্তু আমরা অনেকগুলা গ্রুপে কয়েকজন বা 10, 12, 15 জন প্লেয়ার মিলেই কিন্তু একটা টিম গঠিত হয়। তাহলে এই টিমকে কিন্তু আমরা মানে মেম্বারে বিভক্ত করতে পারি। এই কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউন। আরেকটা আছে এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং। এখানে দুইটা, একটা হচ্ছে ফ্লক এইটা, আর একটা হচ্ছে বার্ডস, দুইটা। এখন আমরা ফ্লকটা দেখি। আচ্ছা, ফ্লক এটার সাথে কি এস বাই এস যুক্ত আছে? না, এটার সাথে এস বাই এস যুক্ত নাই। তার মানে এটা, এরপরে আমরা দেখব আচ্ছা এই যে যে ফ্লক, এটা কি আমরা বিভিন্ন মানে মেম্বারসে বিভক্ত করতে পারি? কারণ ফ্লক এটা হচ্ছে পাখির মানে অনেকগুলা পাখি মিলেই কিন্তু একটা ফ্লক গঠিত হয়। তাহলে এর মানে কি এটাকে আমরা অনেকগুলা মেম্বারে বিভক্ত করতে পারি। তো যেহেতু অনেকগুলো মেম্বার আমরা বিভক্ত করতে পারি, তাহলে এটা আমরা বলতে পারবো হ্যাঁ এটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু এই যে বার্ডস, বার্ডস আছে, এই বার্ডস এটার সাথে কিন্তু এস বাই এস যুক্ত আছে। যেহেতু এস বাই এস যুক্ত আছে, তখন আমরা বলতে পারবো না এটা হচ্ছে কমন নাউন। আবার এই যে ফ্লক্স, যখন ফ্লক্স আসবে তখন কিন্তু এস বাই এস যুক্ত আছে। তার মানে কি এটা হচ্ছে কমন নাউন। আরেকটা জিনিস আছে, যদি এ প্লাস ডট 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 প্লাস অফ, এর মাঝে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এই যে ধরি এ টিম অফ, এই যে মাঝে আছে এটা হচ্ছে কালেকটিভ নাউন। এ ফ্লক অফ, এ এবং অফ এর মাঝে আছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এইভাবেও কিন্তু আমরা কমন নাউন কালেকটিভ নাউনের পার্থক্য আমরা বুঝতে পারি। এরপরে আসে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যেটা কোনো বস্তু যেই জিনিস দিয়ে গঠিত হয়, যে র ম্যাটেরিয়ালস দিয়ে গঠিত হয়, সেই যে র ম্যাটেরিয়ালস আছে এইটাকে বলা হয় ম্যাটেরিয়ালস নাউন। যেমন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে পারি। সেটা হচ্ছে যেমন আমরা চিন্তা করি, সেটা হচ্ছে গোল্ড।
হ্যাঁ, গোল্ড, এই যে গোল্ড, এটা কিন্তু একটা র মেটেরিয়ালস। এই গোল্ড দিয়ে কি তৈরি হয়? গোল্ড দিয়ে তৈরি হয় আংটি, রিং তৈরি হয়, গোল্ড নেকলেস তৈরি হয়। এই যে যখন তৈরি হয় তখন আমরা কি করি? এই যে গোল্ড যদি হয়, গোল্ড এটা হচ্ছে র মেটেরিয়ালস, এবং এটা দিয়ে তৈরি হয় যখন রিং হয়। রিং কিন্তু র মেটেরিয়ালস না, কারণ রিং গোল্ডের সমন্বয়ে গঠিত হয় রিং। আবার নেকলেস, নেকলেস যদি হয়, নেকলেস কিন্তু গোল্ড দিয়ে তৈরি হয়, তখন এটা হচ্ছে নেকলেস। তখন এই যে র মেটেরিয়ালস, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং ম্যাটেরিয়ালস নাউনের সব থেকে মেইন যে থিংস, সেটা এইটা হচ্ছে হবে আনকাউন্টেবল। অতএব আনকাউন্টেবল মানে এটারে গণনা করা যায় না। যেহেতু গণনা করতে যায় না, অতএব এটা নির্দিষ্ট না। নির্দিষ্ট না হওয়ার কারণে এর সাথে এ অথবা এন যুক্ত হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এ এবং এন যুক্ত হয় না। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা নেচার থেকে আসতে হবে। যে কোনো নেচার থেকে আসবে। কৃত্রিম উপায়ে যদি এটা বানানো হয় তাহলে সেটা ম্যাটেরিয়ালস নাউন হবে না। যেমন আমরা দেখতে পারি, যেমন ওয়াটার, ওয়াটার কি আমরা গণনা করতে পারি? পারি না। কি এটা কি নেচার থেকে আসে? হ্যাঁ, এটা নেচার থেকে আসে। তো এই কারণে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার যেমন গোল্ড, গোল্ডকে আমরা গণনা করতে পারি? গোল্ড মানে সমগ্র বিশ্বের যে গোল্ড, সেটাকে বোঝায়। এটা কিন্তু আমরা গণনা করতে পারি না। কিন্তু এটা কি নেচার থেকে আসে? হ্যাঁ, নেচার থেকে আসে। তার মানে এটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল, এবং এটা গণনা করা যাবে না। গণনা করা যাবে না মানে 1 2 3 4 এভাবে গণনা করা যাবে না। আবার সেটার প্লুরাল ফর্মও হবে না, সেটা বহুবাচক সংখ্যা হবে না। কিন্তু সেটা কি? মেজার্ড বাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি আকারে এটা গণনা করা যাইতে পারে। যেমন 1 লিটার, লিটার দিয়ে আমরা পানিরে গণনা করতে পারি। তার স্বর্ণকে আমরা গণনা করতে পারি ক্যারেট দেয়া। এই যে কোয়ান্টিটি আকারে গণনা করা যাবে, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে এটা গণনা করা যাবে না। এই কারণে এটার সাথে এ এবং এন এটাও বসবে না। আচ্ছা, কোন জিনিস ম্যাটেরিয়াল নাউন কিনা সেটা আমরা 3টা টেস্টের মাধ্যমে বুঝতে পারবো। এই 3টা টেস্ট যখন সে পাশ করবে, বা যখন দেখতে পারবো না এই 3টা টেস্ট সে সফলভাবে অতিক্রম করছে, তখন সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রথম টেস্ট কি? এটা কাউন্ট করা যায় কিনা। কাউন্ট, কাউন্ট কিভাবে করা যায়? যেমন 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করা যায় কিনা। যদি এভাবে কাউন্ট করা না যায়, তাহলে আমরা যে প্রথম টেস্ট সেটা পাশ করবে। কিন্তু যদি কাউন্ট করা হয় এই লিটার দ্বারা কাউন্ট, বা কোয়ান্টিটি দ্বারা, স্বর্ণের যে ক্যারেট দ্বারা, বা এইসব দ্বারা যদি কাউন্ট করা হয়, তাহলে সেটাও কিন্তু আমরা মানে গ্রহণযোগ্য হবে না। প্রথমে আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 1 2 3 4 করে কাউন্ট করা যায় কিনা। যদি কাউন্ট করা না যায়, তখন আমাদের যে ম্যাটেরিয়াল নাউনের প্রথম যে টেস্ট, সেটা সে পাশ করবে। যখন আমরা এই টেস্ট পাশ করবো, দেন আমরা আসবো সেকেন্ড টেস্টে। সেকেন্ড টেস্টে আমরা দেখবো যে আমরা যে জিনিসটা আমরা টেস্ট করতেছি সেটা ম্যাটেরিয়াল নাউন কিনা, সেটা প্রথমে দেখবো সেটা কি, এই জিনিসটা কি র মেটেরিয়ালস থেকে আসছে। র মেটেরিয়ালস যদি হয়, তাহলে এটা সেকেন্ড টেস্টও পাস করে যাবে। যেমন গোল্ড, গোল্ড কি? সেটা হচ্ছে এটা কিন্তু র মেটেরিয়ালস থেকে আসছে, র মেটেরিয়ালস থেকে আসছে। র মেটেরিয়াল কি? আবার উড, এটা কিন্তু র মেটেরিয়ালস। এই উড র মেটেরিয়ালস দিয়েই আমরা তৈরি করি টেবিল। এই গোল্ড র মেটেরিয়ালস থেকেই আমরা তৈরি করি রিং। এই গোল্ড র মেটেরিয়ালস থেকেই আমরা তৈরি করি নেকলেস। এরপরে যখন এই দুইটা টেস্ট পাস করবে, তখন আমরা দিব হচ্ছে 3 নম্বর টেস্ট, সেটাকে বলা হয় সোর্স টেস্ট। এই সোর্স টেস্টটা কি? এটা হচ্ছে আমরা যে জিনিসটা মানে বিবেচনায় নিয়েছি, সেটা কি ম্যাটেরিয়াল নাউন কিনা, সেটা কি নেচার থেকে এসেছে কিনা। যদি সেটা নেচার থেকে আসে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো হ্যাঁ এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি নেচার থেকে না আসে, তাহলে আমরা এটা বলতে পারবো না এটা ম্যাটেরিয়াল নাউন। যেমন রেইন, এয়ার, সল্ট, মিল্ক, এগুলা সবকিছু, গোল্ড, আয়রন, স্টান, এগুলা সবকিছুই নেচার থেকে এসেছে। তো আমরা এই 3টা টেস্ট যখন আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো সেটা কি ম্যাটেরিয়াল নাউন কিন্তু কিনা, ম্যাটেরিয়াল নাউন কিনা, এটা আমরা নিশ্চিত হইতে পারবো। হ্যাঁ, এবার আমরা দেখব যে একটা জিনিস কোনো একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটা ম্যাটেরিয়াল নাউন এবং কোনটা কমন নাউন। তো আমরা কিছু জিনিস আগে আরেকটু জানি, সেটা হচ্ছে কমন নাউন জিনিসটার আগে কি বসে। কমন নাউন এটা হচ্ছে নির্দিষ্ট একটা গোত্র। যেহেতু নির্দিষ্ট একটা গোত্র, সেটা প্লুরাল হইতে পারে
অথবা সিঙ্গুলার হইতে পারে, 1 নম্বর। এরপরে এটা যেহেতু নির্দিষ্ট গোত্র, যেহেতু প্লুরাল এবং সিঙ্গুলার হইতে পারে, তার মানে এটার সাথে ই এস বা ইএস যুক্ত হইতে পারে। আচ্ছা, এরপরে যেহেতু নির্দিষ্ট একটা মানে অনির্দিষ্ট সিঙ্গুলার প্লুরাল সবই হইতে পারে, এই জন্য এই কমন নাউনকে নির্দিষ্ট করার জন্য আগে এ অথবা এন এটাও যুক্ত হইতে পারে। এছাড়াও একে নির্দিষ্ট করার জন্য ডিটারমিনার্স, হিজ, তারপর হচ্ছে আওয়ার, তারপর এগুলা হিম, হিজ, হার এগুলা বসতে পারে। ইভেন কোনো অ্যাডজেক্টিভও বসতে পারে। তো আমরা এবার দেখব যে কোনটা ম্যাটেরিয়াল নাউন আর কোনটা কমন নাউন। আচ্ছা, এই যে গোল্ড আছে, এটা কি কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? তো আমরা দেখব গোল্ড জিনিসটা কি। আচ্ছা, প্রথমে দেখব এটা কি নেচার থেকে আসছে। হ্যাঁ, এটা নেচার থেকে আসছে। এরপরে দেখব এটা কি র মেটেরিয়ালস। হ্যাঁ, এটা র মেটেরিয়ালস। এরপরে এটা কি 1 2 3 4 এভাবে কাউন্ট করা যায়? না, এটা কাউন্ট করা যায় না। তো এটা ম্যাটেরিয়ালস নাউনের সবগুলা মানে রুলসই ফুলফিল করছে, এই কারণে এটা বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এরপরে দেখি দিস ইনস্ট্রুমেন্ট ইজ মেড অফ আয়রন। এই আয়রন, আচ্ছা আয়রন কি? আয়রন এটা কি? এটা র মেটেরিয়ালস প্রথমে দেখব। হ্যাঁ, এটা র মেটেরিয়ালস। এরপরে এটা কি কাউন্ট করা যায় 1 2 3 4 করে? না, এটা কাউন্ট করা যায় না। এরপরে এটা কি? এটা কি এস বা ইএস সিঙ্গুলার প্লুরাল এগুলা হইতে পারে? না, এটা বা কাউন্ট করা যেতে যায় না। এরা কি এ এবং এন এগুলা আছে? না, এগুলার আগে এ এবং এন এগুলো নাই। এটা কি নেচার থেকে আসে? হ্যাঁ, এটা নেচার থেকে আসে। তো তিনটা যখন মানে ফুলফিল করছে তখন এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এরপরে এই যে আয়রনস, দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রনস, এটার সাথে কি এস বা ইএস যুক্ত আছে? যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে কি হয়? সেটা হচ্ছে কমন নাউন। এরপরে হি লাইকস গোল্ড, এটাও কিন্তু প্রথমের মতো তিনটা ক্রাইটেরিয়া আছে, এটা ফুলফিল করে, মানে টেস্ট ম্যাটেরিয়াল নাউনের যে টেস্ট সিলটা সেটা ফুলফিল করে। এক্ষেত্রে এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে আমরা দেখতে পাই দ্য গোল্ড অফ হার রিং, এই যে দা, যেহেতু দ্য গোল্ড অফ হার রিং, আমরা একটা রুলস পড়ছিলাম, যদি দা থাকে প্লাস এর মধ্যে যে নাউন থাকবে দা এবং অফের মধ্যে, সেটা হচ্ছে কমন নাউন। এটা কিন্তু সেই রুলসের মধ্যে পড়ে যায়। এই যে দা, এরপর হচ্ছে অফ, এর মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কমন নাউন। এরপরে উই গ্রো রাইস, এই যে রাইস এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, এই যে দা এবং অফ আছে, এর মাঝে যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কমন নাউন। এরপরে দেখি আর কি কি আছে। হি বট এ গোল্ড ফর হার সিস্টার, এই যে এ আছে, যদি এ এন কোন জিনিসের আগে থাকে তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। এই যে আর্টিকেল যুক্ত থাকে, যদি আর্টিকেল থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে কমন নাউন। এরপরে আয়রন ইজ এ ইউজড ইন কনস্ট্রাকশন, এই যে আয়রন আছে এটার আগে এ এবং দা নাই, এস বা ইয়েস যুক্ত নাই, এবং এটা নেচার থেকে আসে এবং এটা র মেটেরিয়ালস এবং এটা আনকাউন্টেবল, সো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে এই যে এন আয়রন আছে, এন এ এন যুক্ত আছে, এই কারণে কি? কমন নাউন। এরপরে সিলভার, এর এ এন না দা এ এন এগুলা কিছু যুক্ত নাই এবং এটা কি? এটা র মেটেরিয়ালস। ইভেন এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে নেচার থেকে আসে, এই কারণে এটা হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন। আবার এ সিলভার আছে, এ এবং এন দুই যুক্ত থাকে তাহলে কি? কমন নাউন। আবার উড, এটাও সেম, এটার মধ্যে সেম। আবার এ উড আছে, যখন এ যুক্ত আছে তখন এটা হয়ে যাবে কমন নাউন। আবার এই যে কটন, কটন কিন্তু ম্যাটেরিয়াল নাউন,
কিন্তু যখন এর আগে এ যুক্ত আছে তখন এটা হয়ে যাবে কমন নাউন। এভাবে আমরা কমন নাউন, ম্যাটেরিয়ালস নাউন এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।